হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে যে ঘটনা আপনাদের কাছে শেয়ার করবো, এটি হচ্ছে আমার এক কলিগের মুখ থেকে শোনা। তার নাম হচ্ছে সাইমন। আর এই ঘটনাটা ঘটে গিয়েছে সাইমনের দাদার সাথে। সাইমনের দাদার নাম হচ্ছে আব্দুল জব্বার। আব্দুল জব্বার ভাইয়ের সাথে যেভাবে ঘটেছে আমি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। আব্দুল জব্বার ভাইয়ের ফ্যামিলিতে 5 জন মেম্বার ছিল, ফ্যামিলি মেম্বার। আর ইনকাম করার একমাত্র অবলম্বন ছিল সে আব্দুল জব্বার। আব্দুল জব্বার ইটার ভাটায় কাজ করত। সে প্রতিনিয়ত কাজ করত আর সপ্তাহে একদিন তার সেই প্রাপ্য মাইনে সে পেত। সপ্তাহে তাদের যে কন্ট্রাক্টর আছে সে সপ্তাহে একদিন তাদের বিল দিত, সেটা দিয়ে সে সাপ্তাহিক বাজার করত। ফ্যামিলিতে যা যা লাগে, যাবতীয় যা কিছু প্রয়োজন হয় এক সপ্তাহ সব কিছু কিনে কাটে রাখত। এরকম করে ঘটনার দিন সেদিনও আব্দুল জব্বার সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে বাসায় আসলো। বাসায় এসে তখন সে খাবার খাবে, খাবার খেতে গিয়ে দেখে খাবারের মতো তার কিছুই নেই। চাল ডাল সব রয়েছে, শুধু খাবার যে খাবে এরকম কোনো তরকারি নেই। এটা দেখে আব্দুল জব্বার একটু রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে ঘরের মানুষজনের সাথে উল্টাপাল্টা ব্যবহার করলো। উল্টোপাল্টা ব্যবহার করে সে রাগ হয়ে বাসা থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে বাজারে ঘুরতেছে সেই কন্ট্রাক্টরকে খোঁজার জন্য, যে যদি কন্ট্রাক্টরকে খুঁজে পাই তাহলে কিছু টাকা নিয়ে কিছু মাছ আনাজ কিছু কেনাকাটা করে তারপরে বাসায় নিয়ে যাবে। বাসায় তো সবাই না খেয়ে আছে। এই চিন্তা করে আব্দুল জব্বার বাজারের দিকে আসলো। বাজারের দিকে এসে সে সারা বাজার সেই কন্ট্রাক্টরকে খুঁজতেছে, কিন্তু কন্ট্রাক্টর ওই দিন সোমবার না হওয়ায় সে বাজারে উঠে নাই। সে অন্য বাজারে গিয়েছে, তার আরও এরকম শ্রমিক আছে তাদেরকে পাওনা বুঝিয়ে দিতে। আব্দুল জব্বার সারা বাজারে খুঁজেও যখন কন্ট্রাক্টরকে পেল না, সে তখন হতাশ হয়ে বাজারের এক কোণায় বসে আছে। বসে থেকে সে ভাবতেছে এখন কি করবে, তার ফ্যামিলির লোকজনও তো না খেয়ে রয়েছে, কি করা যায়। তখন তাদের বাজারের পিছনে একটি শ্মশান ছিল, শ্মশানের পরে একটি নদী ছিল, ছোট্ট একটি খাল। সে ভাবলো এই খালের ভিতরে গিয়ে মাছ ধরলে কেমন হয়। তো তার একটা রিলেটিভের ওইখানে হচ্ছে ভেসাল জাল বা ত্রিভুজ জাতীয় একটি জাল, যাকে টন জাল বলে বা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ভেসাল জাল বলে, আর অন্য জেলায় অন্য নামে পরিচিত। যে জালটা হচ্ছে সাধারণত চারপাশে বাঁশ দিয়ে দাঁড় করানো থাকে, উপরে ত্রিভুজ আকৃতি। যেমন যখন জোয়ারের পানি উঠে তখন সে জাল উপরে উঠিয়ে রাখে, যখন ভাটায় পানি নিচের দিকে টানে তখন সে জালটা পেতে রাখা হয়। পেতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপর জাল তুললে কিছু মাছ পাওয়া যায়। সেও সেইটা ভাবলো যে আমার রিলেটিভের তো ওইখানে জাল রয়েছে, তাহলে যাই, গিয়ে ওর জালে দেখি কিছু মাছ পাই কিনা। সে তার রিলেটিভের কাছ থেকে পারমিশন নিয়ে সে যাবে বলে চিন্তা ভাবনা করছে। তো তার যাওয়ার বাজারের শেষ প্রান্তে একটা শ্মশানঘাট রয়েছে, যে শ্মশানটা এখনও রানিং রয়েছে। শ্মশানটা কোনো বন্ধ বা আবদ্ধ না। শ্মশানটায় এখনও লাশ পোড়ানো হয়। আর শ্মশানটা বাজারের শেষ প্রান্তে শ্মশানের মুখটা হলেও শ্মশানের শেষ দিকটা একটা জঙ্গল টাইপের। ওইখানে সাধারণত মানুষ খুব প্রয়োজন ছাড়া যায় না। আর ওখানে হচ্ছে ওই মানুষ দেহ করার পরে যেই অবশিষ্ট যা পোড়া বাকি থাকে ওগুলো ওইখানে দাফন করে দেয়। ওইখানে দাফন করে দেওয়ার কারণে ওখানে বেশিরভাগ মানুষ কখনোই সহজে যায় না। খুব বেশি প্রয়োজন না পড়লে তারা ওই প্রান্তে যায় না। আব্দুল জব্বার তখন তার মাথায় একটাই চিন্তা, যে তার ফ্যামিলির লোকজন না খেয়ে আছে, তার মাথায় এত কিছু ঢুকতেছে না। সে জালে মাছ ধরতে যাবে বলে চিন্তা ভাবনা করতেছে। চিন্তা ভাবনা করার পরে সে যাচ্ছে, যেতে যেতে সে শ্মশান ঘাটের ঠিক সামনে গিয়েছে। যাওয়ার পরে তার চোখে একটা সাদা ধবধবে আলোর ছায়া এসে পড়ল। ছায়া এসে পড়ার পরে সে তাকালো, তাকিয়ে দেখে যে অনেক সুন্দর ফুটফুটে একটি খরগোশের বাচ্চা। খরগোশের বাচ্চাটা দেখে সে একটু আনন্দিত হলো। আনন্দিত হয়ে খরগোশের বাচ্চাটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু সাধারণত খরগোশের বাচ্চা ধরতে গেলে একটু দৌড়ঝাঁপ করা লাগে। সে যতই দৌড়ঝাঁপ করতেছে কিন্তু খরগোশের বাচ্চাটাকে সে ধরতেই পারছে না, কোনোভাবেই ধরতে পারতেছে না।
সাধারণত খরগোশের বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে চুপটি করে বসে থাকে, কিন্তু এটা বসে ঠিকই, কিন্তু সে ধরার চেষ্টা করতেছে, মনে হচ্ছে সে যত কাছে যায় সেটা অনেক দূরে চলে যায়, মানে এক লাফে অনেক দূরে চলে যায়। সে 8-10টা সাধারণ খরগোশের বাচ্চার মতো না। কিন্তু আব্দুল জব্বারের মাথায় তখন অত কিছু ঘুরতেছে না। সে বিরক্ত হয়ে অনেকক্ষণ চেষ্টা করে 30-35 মিনিটের মতো সে খরগোশের বাচ্চার পিছু ছুটলো। ছুটতে ছুটতে এক পর্যায়ে দেখলো সে খরগোশের বাচ্চাটা একটু হাঁপিয়ে গেছে, একটু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে খরগোশের বাচ্চাটা দৌড়ে সেই হচ্ছে দৌড়ে গিয়ে শ্মশানের পিছনের দিকটায় একটা জায়গায় বসলো। বসে মনে হচ্ছে সে এতক্ষণ যে ধস্তাধস্তি করলো, দৌড়াদৌড়ি করলো, সেজন্য সে হাঁপিয়ে গেছে, হরান হয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে আব্দুল জব্বার লাফিয়ে পড়লো। লাফিয়ে পড়ে সেই খরগোশের বাচ্চাটাকে ধরলো। ধরে সে একটু শক্ত করেই ধরলো, যে এটাকে এত ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারলাম না। শেষমেশ তখন ধরতে পেরেছে, একটু রাগ করে জোরে ধরলো। সে খরগোশের বাচ্চাটার ঘাড়ে চেপে ধরলো আর পা দুটো চেপে ধরলো। চেপে ধরে সে নিয়ে আসতেছে আর বলতেছে যে তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এতক্ষণ ধরে তোর পিছনে এত সময় ব্যয় করলাম, আমার ফ্যামিলির লোকজন সব না খেয়ে রয়েছে, আমিও না খেয়ে রয়েছি, এখন তোকে নিব, নিয়ে তারপরে আমি টুকরো টুকরো করে কেটে তোর হাড় গোড়গুলো আমি চিবিয়ে চিবিয়ে খাবো, আর আমার ফ্যামিলির লোকজনও খাবে, সবাই মিলে তোকে খুব মজা করে রান্না করে খাবো। এই কথা বলতে বলতে সে সামনের দিকে আগাচ্ছে। শ্মশান থেকে যেই বাহিরে বের হলো, অমনি তার মনে হলো তার হাতে কে যেন প্রচণ্ড জোরে একটা থাবা দিল। যেমন হচ্ছে একটা মানুষের হাতে প্রচণ্ড জোরে থাবা দিলে যেরকম হয়, ঠিক সেরকম হয়েছে। থাবা দেয়, সে হাতে ব্যথা পেল। ব্যথা পাওয়ার পরে খরগোশের বাচ্চাটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়লো। দূরে গিয়ে পড়ার পরে সে খরগোশের বাচ্চাটার পিছু নিবে, এর ভিতরে খরগোশের বাচ্চাটা দৌড়ে সেই কবরস্থানের দিকে পালালো। পালানোর পরে সেখানে ঝোপঝাড় জঙ্গল দেখে আর আব্দুল জব্বার সাহস করলো না ভিতরে যাওয়ার। সে বলল, যাই হোক, এখন যা হয়েছে হয়েছে, আমি এখন গিয়ে দেখি কিছু মাছ পাই কিনা, কিছু মাছ ধরে বাসায় নিয়ে যেতে হবে, বাসার লোকজন সব না খেয়ে রয়েছে। যেই বাবা সেই কাজ শেষ, এখান থেকে একটা ডিঙ্গি নৌকায় বান ছাড়লো। বান ছেড়ে তারপরে সে ডিঙ্গি নৌকা চালাতে শুরু করলো। সে একটা বিষয় লক্ষ্য করলো যে মনে হচ্ছে এই ঝড় বন্যা হবে, এই বুঝি ঝড় আসলো, উতল ঝড়। কিন্তু সে যখন নৌকার উপরে বসলো তখনও দেখতেছে আকাশ একদম পরিষ্কার, এখনো আকাশটা ধবধবে পরিষ্কার, চাঁদনি কি সুন্দর খেলা করতেছে। কিন্তু সে লক্ষ্য করতেছে তার পাশে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে, দুই পাশে ঝড় বয়ে যাচ্ছে। সে এদিকে তোয়াক্কা না করে সে নৌকা আপন মনে বেয়ে তারপরে নৌকা চালিয়ে সেই জালের কাছে গিয়ে পৌঁছানোর পরে সে উপরে উঠলো। উপরে আবার কিছু ছাউনি বিছানো আছে। সাধারণত সে জালে ত্রিভুজাকৃতির টং জালে ছাউনি থাকে, যেখানে হচ্ছে মাছ জাল ফালানোর পরে যে মাছ মারে মাছি, তাকে সে ওইখানে অপেক্ষা করে, জেলে ওইখানে অপেক্ষা করে, তারপরে কিছুক্ষণ পরে আবার জাল টানার জন্য সে সেইখানে গিয়ে উঠলো। উঠার পরে বিসমিল্লাহ বলে জালটা ছাড়লো। জালটা ছাড়ার পরে সে ওই টঙের ভিতরে অপেক্ষা করতেছে যে দেখি একটা মাছ আসে কিনা, এরকম কিছু দেখি। সে এটা ভেবে বসেছিল। বসে থাকার পরে সে মনে হচ্ছে তার পাশে একটা শিমুল গাছ রয়েছে। সে শিমুল গাছটা বেশ পুরনো, অনেক দিনের পুরনো শিমুল গাছ। সে দেখলো সেই শিমুল গাছটা শান্ত নেই। সেই শিমুল গাছটা মনে হচ্ছে দুমড়ে মুচড়ে এই বুঝি ভেঙে পড়লো। এত বড় শিমুল গাছটা মনে হচ্ছে এই বুঝি ভেঙে তার মাথার উপর পড়লো। দুমড়ে মুচড়ে শিমুল গাছটা মনে হচ্ছে এখনই যেন কেউ এই শিমুল গাছটাকে তুলে তার গায়ের দিকে ছুঁড়ে মারবে। এটা দেখে সে একটু ভয় পেল। ভয় পেয়ে সে মনে মনে আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করতেছে, আর সে আপন মনে বসে আছে, অপেক্ষা করতেছে যে কখন সেই সময়, কাঙ্ক্ষিত সময় হবে, সে জাল তুলবে। সে এটা দেখার জন্য একটু জালের কিনারায় গেল। সে টঙের একটু বাইরে বেরোলো, যেখানে ছাউনি দেওয়া মাছা বানানো, সে মাচার এক প্রান্তে আসলো। আসার পরে থ্রাম করে কে যেন তার পিঠে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় বসিয়ে দেওয়া থাপ্পড়টা এত জোরে দিয়েছে সে সেখান থেকে ছিটকে সেই জালের উপরে পড়লো। জালের উপরে পড়ে সে কোনো রকম নৌকায় উঠলো। নৌকায় উঠে আবার সেই টঙের উপরে উঠলো। উঠে দেখতেছে যে কোনো মানুষজন দেখতেছে না, তাহলে
সে ভয় পেল। ভয় পেয়ে সে ভাবলো যে এখন জালটা তুলি, তাহলে জালটা তুলে আমি চলে যাই। এখানে যা হচ্ছে এটা সাধারণ কিছু না, এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে। এটা ভেবে সে জালটা তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আবার এক জোরে অনেক স্পিডে থাপ্পড়। সে আবারও সেই পানির ভিতরে পড়ে গেল। এইবার থাপ্পড়টা এতটাই স্পিড ছিল যে তার হাত পায়ে কোনো কাজ করতেছিল না, তার হাত পায়ে সকল শক্তি চলে গেছে। চলে যাওয়ার পরে সে ভাবলো যে যাই হোক, আমি তো এখানে জাল ফেলেছি, জালটা তো আমাকে তুলতে হবে। সে অনেক কষ্ট করে সে জাল তোলার চেষ্টা করতেছে। চেষ্টা করার এক পর্যায়ে সে সফল হলো। সফল হয়ে দেখে জালের ভিতরে বিশাল বড় এক গজাল মাছ পড়েছে, যেগুলো হচ্ছে শোল মাছের মতো দেখতে, কিন্তু তার নাম হচ্ছে গজাল মাছ। এত বড় গজাল মাছ সে আর কখনোই চোখে দেখেনি। সে গজাল মাছ দেখে একটু ভয় পেল এই জন্য যে তার সাথে যা কিছু হচ্ছে সব কিছু প্যারানর্মাল হচ্ছে। তার ভিতরে এত বড় গজাল মাছ যেটা সে আগে কখনোই দেখে নাই। সে গজাল মাছটা জোরে একটা বাড়ি দিয়ে জাল ছিঁড়ে জালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেল। অপর প্রান্তে যাওয়ার পরে সে দেখলো জালটা ছিঁড়ে রয়েছে। এখন এটা দেখে তার প্রচণ্ড খারাপ লাগতেছে। সে তার রিলেটিভের কাছে কি জবাব দিবে? এর ভিতরে মনে হচ্ছে সে যে টঙে বসে আছে সেই টংটা কেউ উপড়ে ফেলে দিচ্ছে, এমনই একটা পরিস্থিতি। সে আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে সে ভাবলো যে না, এখানে আর থাকা যাবে না, এখানে যা কিছু হচ্ছে এটা কোনো কিছু সাধারণ না, এটা তো হয়তো বা প্যারানর্মাল কিছু হচ্ছে। এটা ভেবে সে নৌকার উপরে উঠলো। ওঠার পরে এখন যে সে নৌকা চালাবে তার গায়ে এমন শক্তিও নাই, সে এমন শক্তি পাচ্ছে না যে সে নৌকাটা চালাবে। অনেক কষ্ট করে সে নৌকার উপরে বসলো, বসে আস্তে আস্তে নৌকা চালানোর চেষ্টা করতেছে। আর মনে হচ্ছে তার চারপাশ থেকে প্রচণ্ড ঝড় আসতেছে, এমন ঝড় যে তাকে উড়িয়ে নিয়ে যাবে এইরকম ঝড় দেখে সে মনে মনে আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করতেছে। আর সে আস্তে আস্তে নৌকা এক পর্যায়ে ঘাটে নিয়ে আসলো। ঘাটে নিয়ে আসার পরে নৌকা বাঁধার পরে সে দেখতেছে তার চারপাশ থেকে ভেঙে চুরে আসতেছে কে যেন বড় বড় ঢিলা মারতেছে, আর বড় বড় ইটের চাকা তুলে তার দিকে মারতেছে, ছুঁড়ে মারতেছে, আর বলতেছে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাদের হিসাব এখনো পাওনা রয়েছে, কোথায় যাচ্ছিস? এইটা শুনে সে আরো ভয় পেয়ে সে শ্মশান ঘাটের ওইখান থেকে সে যে আসবে এরকম শক্তি তার নেই। তারপরে সে মনের জোরে সাহস করে অনেক জোর নিয়ে তারপরে সে বাড়ির দিকে হাঁটা বাজালো। হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পৌঁছতে রাত তখন 11:30 বেজে গেল। বেজে যাওয়ার পরে সে বাড়ির উঠানে এসে দাঁড়ানোর পরে বাসার লোকজনকে ডাকার পরে সে সেন্সলেস হয়ে গেল। তার পা দুটো আর কাজ করতেছিল না, হাত কাজ করতেছিল না, সে অবশ হয়ে পড়ে যাওয়ার পরে ফ্যামিলির লোকজন সবাই বাইরে বের হয়ে আসলো, কান্নাকাটির রোল পড়ে যাওয়ার পরে সে সাইমন ভাইও সেখানে উপস্থিত হলো। সাইমন ভাইও তার নিজের চোখে এমন ঘটনা দেখার পরে সবাই মিলে তাকে ধরাধরি করে কোনো রকম বেটের ভিতরে নিয়ে শোয়ানোর পরে দেখতেছে তার শরীরের ভিতরে 4টা 8টা আঙুল কেটে রয়েছে। কারো বুঝতে বাকি রইল না যে সে কোনো প্যারানর্মাল কিছু ফেস করে এসেছে। এটা কোনো মানুষের মাইর হতে পারে না। একটা মানুষ যদি একটা মানুষকে জোরে থাপ্পড় মারে তাহলে তার 5 আঙ্গুল কেটে থাকবে, কিন্তু এখানে তো 4 আঙ্গুল 8 আঙ্গুল কেটে রয়েছে। তাহলে এটা কোনো সাধারণ বিষয় না, এটা হচ্ছে প্যারানর্মাল কিছু। তারপরে এলাকার লোকজন তাকে ধরাধরি করে গোসল করিয়ে সুন্দর মতো ফ্রেশ করে বিছানার ভিতরে রাখতে দেরি, সঙ্গে সঙ্গে তার রক্তবমি হতে দেরি না। আব্দুল জব্বার তখন প্রচণ্ড পরিমাণ রক্তবমি করতেছে। এটা দেখে গ্রামের লোকজন সবাই হুজুরকে ডাকার কথা বলতেছে যে এটা ও হচ্ছে যার সাথে ফেস করে এসেছে, এটা হচ্ছে আসলে কোনো প্যারানর্মাল বিষয়, এটা কোনো সাধারণ বিষয় না। হুজুরকে ডেকে নিয়ে আসো, এসে তারপরে তাবিজ বা দোয়া দরুদ পরে একটু পানি পড়া খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হবার না, হুজুর ঠিকই নিয়ে আসলো। হুজুরে দোয়া দরুদ করে তাকে পানি পড়া দিল, ঝাড়ফুঁক করলো, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তখন রাত বাজে 3টা। তার আব্দুল জব্বারের অবস্থা আরও বেশি সাংঘাতিক। তার অবস্থা এতটাই সাংঘাতিক যে সে মিনিটে রক্তবমি করতেছে, আর চোখগুলো কেমন উপরের দিকে তাড়িয়ে পড়তেছে, মনে হচ্ছে এই তার জীবনটা চলে যাচ্ছে, এই তার প্রাণ পাখিটা মনে হয় উড়ল দিল। এটা দেখে সাইমনের বাবা আর শান্ত রইল না। সে তার গ্রাম, পরের গ্রাম, 3 গ্রাম পাড়িয়ে এক কবিরাজের কাছে চলে গেল।
তখন রাত ঘড়িতে 3টা বাজে। কবিরাজের বাসায় গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে পরে কবিরাজকে ডাকতেছিল। কবিরাজ হচ্ছে আবার সাইমনের আব্বুর রিলেটিভ। সে ডাকতেছে কিন্তু কবিরাজ কোনো কিছুতেই ঘর থেকে বেরোচ্ছে না। কবিরাজ বলতেছে, যা কিছু হোক বাপু, কাল সকালে, এখন আমি পারবো না। তখন সাইমনের বাবা তার পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে ডাকতেছে, কিন্তু কবিরাজ তো কিছুতেই রাজি না, সে বের হবেই না। আর সাইমনের বাবা নাছোড়বান্দা, সেও ডেকেই যাচ্ছে, আর কবিরাজও বের হবে না। এক পর্যায়ে অনেক ডাকাডাকি করার পরে পাশে যত লোকজন ছিল তারা বের হয়ে আসলো। কবিরাজের প্রতিবেশীরা যখন বাইরে বের হয়ে আসলো, এসে দেখে সাইমনের বাবাকে। তখন তারা বিরক্ত স্বরেই বলল, কি ও বাপু, তোমরা কি রাতে ঘুমাতে দিবে না? এত রাতে এত ডাক চিৎকার করতেছো কেন, কি হয়েছে? তখন সাইমনের বাবা সম্পূর্ণ ঘটনাটা খুলে বলল। খুলে বলার পরে প্রতিবেশীরাও সেই কবিরাজকে ডাকতেছে, এই কবিরাজ, তুমি তো ঝাড়ফুঁক জানো, তাহলে তুমি মানুষের উপকার করো, তাহলে তুমি এখন যেতে যাচ্ছ না কেন? তখন কবিরাজ বলল যে, ভাই, আমার রাতে আমি কোনো কাজ করি না, এটা আমার নিষেধ আছে। আমার যে গুরু আছে সে আমাকে নিষেধ করেছে রাতে কখনোই যেন আমি বের না হই বা কোনো কাজ করতে না যাই। আমি তার কথা কিভাবে ফেলে যাই? তখন প্রতিবেশীরা বলতেছে, একটা মানুষ বিপদে পড়ে এত রাতে তোমার কাছে আসছে, তুমি কি করে পাষাণের মতো হয়ে থাকতে পারো? যাও মিয়া। এরকম অনেক কথা বলার পরে, সেও অনেক রিকোয়েস্ট করার পরে কবিরাজ তাদের বলল যে, দেখো, রাত্রবেলা ওরা হচ্ছে অনেক রূপ ধরে আসে, এসে অনেক ভেসে এসে ডাকাডাকি করে তারপর নিয়ে গিয়ে ক্ষতি করে। আমি সেই জন্য রাতে কোনো কাজ করব না, আর এটা ভেবেই আমি বাইরে বের হচ্ছি না। তখন প্রতিবেশীরা সবাই বললো যে, এই মিয়া, তুমি বাইরে বেরোও, আমরা রয়েছি তো এখানে, তুমি কেন ভয় পাচ্ছ? দরকার হলে আমরাও তোমার সাথে যাব। তখন ওইখান থেকে 2টা প্রতিবেশী ও কবিরাজ ও সাইমনের বাবা, এই 4 জন রওনা দিল। দিয়ে আস্তে আস্তে তখন রাত 3:30+ বেজে গেছে। এদিকে আব্দুল জব্বারের অবস্থা খুবই খারাপ। সে আরও যত সময় যাচ্ছে ততই কাহিল হয়ে পড়তেছে, যত সময় যাচ্ছে তার অবনতিই হচ্ছে। কবিরাজ যখন গিয়ে তার ওইখানে দাঁড়ালো, দাঁড়ানোর পরে সে একটু মনে মনে কি যেন করে তারপরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে যে আব্দুল জব্বারের পাশে এসে বসলো, বসার পরে আব্দুল জব্বারের গায়ে একটু পানি ছিটিয়ে দিল। পানি ছিটিয়ে দেওয়ার পরে আব্দুল জব্বার উঠে বসলো। বসার পরে বলতেছে, তুই আমাকে ডাকলি, এত বড় তোর সাহস, তুই জানিস না আমি কে? তোর সাথে তো আমার প্রথম পরিচয় না, তোর সাথে তো আমার অনেক দিনের পরিচয়। তাহলে তুই আমাকে জেনে বুঝে কেন ডাকলি? আর আমাকে এখন তো ডাকার সময় না, একটু পরে ফজরে আজান দিবে, তুই আমাকে এখন কেন ডাকলি? কালকে দিনে ডাকতি বা রাতে ডাকতি, তুই এমন সময় কেন ডাকলি? তখন কবিরাজ বলল, দেখেন, ও হয়তো বুঝতে পারে নাই, সেই জন্য আপনার সাথে কোনো অন্যায় করেছে। তখন ওই বলতেছে, আব্দুল জব্বার বলতেছে যে, ও তো আমার সাথে কোনো অন্যায় করে নাই, ও তো অন্যায় করেছে আমার ছেলের সাথে। পরে বলতেছে, আপনার ছেলের সাথে কিভাবে অন্যায় করেছে? আর হয়তো বা ও বুঝে শুনে করেনি। পরে বলতেছে, আমার ছেলে ওইখানে শ্মশান ঘাটের ওইখানে সে খরগোশের রূপে খেলা করতেছে। ও বারবার আমার ছেলেকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু যখন দেখতেছে ধরতে পারতেছে না, তারপর ও ধরতে কেন যাবে? ও তারপরও সেই ছেলে আমার ছেলেটাকে জোরপূর্বকভাবে ধরেছে, তার ঘাড়ে ধরেছে, তার পায়ে ধরেছে। এখন সে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। এইটা দেখে আমার যত প্রতিবেশী রিলেটিভ রয়েছে তারা তখন ওর হাতে এমন জোরে আঘাত করেছে যে আমার ছেলে ছিটকে অনেক দূরে পড়েছে। তারপর আমার ছেলেকে আমরা সেভ করেছি। ও আমার ছেলের সাথে অনেক বড় অন্যায় করেছে। শুধু তাই না, আমরা যেখানে থাকি সেই শিমুল গাছের কাছেও গিয়েছে। তাহলে বুঝেন ওর সাহস কত বড়, স্পর্ধা, যে আমার ছেলের সাথে এখানে বেয়াদবি করে তারপর আমার বাসার কাছে গিয়েছে। তখন আমার রিলেটিভ যারা রয়েছে তারা তো চেয়েছিল ওকে মেরে ফেলবে, সবাই তো ওরে চিড়ে টুকরো টুকরো করে খাবার বানিয়ে খেতে চেয়েছিল। কিন্তু আমি তখন সবাইকে নিষেধ করে ওকে 2টা চর মেরে তারপর সবার হাত থেকে বাঁচিয়ে ওকে নিয়ে আসলাম। ওর প্রাণটা ভিক্ষে দিলাম এই জন্য যে ওর ফ্যামিলিতে ওই একমাত্র কর্মঠোর ব্যক্তি যে কিনা ইনকাম করে, তার জন্য ফুল ফ্যামিলিটা নির্ভর করে ওর উপরে। শুধু ওর ফ্যামিলির কথা চিন্তা করে ওকে আমি ছেড়ে দিয়েছি। তাও ওকে আমি ছেড়ে দেইনি, ওকে আমি তিল তিল করে মারবো, ওকে আমি কষ্ট দিব, আর কষ্ট দিয়ে দিয়ে মারবো। আর ওর সাথে আমি থাকবো, যতদিন ও বাঁচবে ঠিক ততদিন ওর সাথে থাকবো। ও আমার ছেলেকে যেভাবে আঘাত করেছে আমি ওকেও ঠিক ওইভাবে আঘাত করতে 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 তারপর মেরে ফেলবো।
তখন কবিরাজ ওকে বললো যে দেখেন, ও হয়তো বুঝতে পারে নাই, সেই জন্য ভুলবশত আপনার ছেলের সাথে এরকম একটা অন্যায় করেছে। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, ওকে আপনি ক্ষমা করে দেন, ওকে ছেড়ে দেন। তখন অনেক করুণা বিনয় করে সেই কবিরাজ তাই জিনকে বলল। জিনকে বলার পরে জিন এক পর্যায়ে এসে রাজি হলো। তারপরে সে বলল, ঠিক আছে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত রয়েছে। তখন কবিরাজ বলল, কি শর্ত? তখন সে বলল যে আমাকে একটা কালো মহিষ দিতে হবে। সে বা তার কোনো রিলেটিভ সেই শিমুল গাছের ওইখানে মহিষটা বেঁধে রেখে চলে আসবে, তারপরে আমি তাকে ছেড়ে দিব। আর হচ্ছে তাকে যে এই থাপ্পড় দুইটা দিয়েছি, এই থাপ্পড় দুইটার জন্য আমি তাকে পরা পানি দিয়ে যাচ্ছি। এই পানি টানা 6 মাস খাওয়ানোর পরে সে সুস্থ হবে, পুরোপুরি সুস্থ হবে, তা না হলে কিন্তু সে সুস্থ হতে পারবে না। এই কথা বলে জিন তখন ওই কবিরাজের কাছে এই বায়না করলো। বায়না করার পরে কবিরাজ তার জিনকে বলল যে দেখো, এরা হচ্ছে গরিব মানুষ, এদের এত সামর্থ্য নাই। আর তুমিও জানো যে এদের ভিতরে শুধু এই একমাত্র কর্মঠ ব্যক্তি এই ইনকাম করে, এর ইনকামের উপরেই এদের ফুল ফ্যামিলিটা নির্ভর করে। তাহলে তুমি একে কিভাবে একটা মহিষ দিতে বলো? তখন জিন বলল যে ঠিক আছে, মহিষ যখন দিতে পারবে না, তখন লাস্ট একটাই কথা, এই কথা আর ফেলে দিবি না, এইটি শেষ কথা, তো রাখতেই হবে। তখন কবিরাজ বলল যে আচ্ছা বলেন কি কথা? তখন সে বলল, একটা কালো পাড়া আমাকে দিতে হবে। সে রাত্রেও ওই শিমুল গাছের সাথে বেঁধে রাখবে, বেঁধে রাখে চলে আসবে। তখন সে আব্দুল জব্বারের ফ্যামিলির লোকজন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তখন কবিরাজ বলল যে ঠিক আছে, তুই যা বলিস তাই হবে, তবে এবার ওকে ছেড়ে দে। তখন জিন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা রাখতেছি, তুমিও তোমার কথা রেখো। পরে কবিরাজ বলল যে হ্যাঁ ঠিক আছে, আমিও কথা রাখবো। তখন ওই তাদের বাসার সামনে বিশাল বড় এক বাদাম গাছ ছিল। সেই বাদাম গাছের মাথা ছিঁড়ে কেউ যেন বাড়ির উঠানে ফেলে দিল। ফেলে দিয়ে তারপরে ওই গাছটার উপর থেকে মনে হচ্ছে ঝড় বন্যা যা গেছে ওই গাছটার উপর থেকে গেছে, আর কোথাও থেকে না। তখন কবিরাজ বলল যে ও যে চলে গিয়েছে, এটা হচ্ছে তার নমুনা। ও চলে যাওয়ার সময় ডালটা ভেঙে গেছে। আর সেই কবিরাজের কথা মতো তারা সেই কালো খাসি রেখে আসলো, তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। এই ছিল আমার ছোট্ট ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ঘটনা পেতে হলে কমেন্ট করে অবশ্যই বলবেন।